নেক্সট বলতে কিন্তু আপনাকে ওই জে-10C নিতে হবে অথবা তার নিচে ওই JF-17 নিতে হবে। তো বাংলাদেশ আমার মনে হয় যে এটা একটা সঠিক সিদ্ধান্ত নিবে আর কি। তো দেখেন ডিফেন্স সাবকাস্ট কি বলতেছে আমরা একটু শুনি। After years of discussion and evaluation, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 10,000 জনের একটা সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা তৈরি করেছি। পাইলটও কিন্তু ওখানে মানে টেস্ট করতেছিলেন এবং একটা জেট ফাইটারের মধ্যে। প্রথম আলো এরকম একটা নিউজ করেছে 12 তারিখে নভেম্বর, ভারতীয় দূতকে তলব, যে ডিফেন্স সিকিউরিটি অফ এশিয়ার প্রতিবেদন, বাংলাদেশের অত্যাধুনিক JF-17 যুদ্ধবিমান কেনার আগ্রহ, বানচালে সক্রিয় ভারত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের সামরিক বাহিনী এবং এয়ারফোর্স, তারপরে নেভি, আর্মি, এরা সবাই বাংলাদেশের ডিফেন্স সিস্টেমটা আপগ্রেডেশনের কাজে নিয়োজিত এবং নানা ধরনের চুক্তি এগ্রিমেন্ট এগুলি হচ্ছে আর কি, এবং কিছু কিছু জিনিস আমরা পেয়েও যাচ্ছি এবং আগামীতে পাবো আর কি। তো এই সংক্রান্ত ডিফেন্স আপগ্রেডেশনের এবং বাংলাদেশের মিলিটারির যত ইনফরমেশন আছে, আপডেটেড ইনফরমেশন, এগুলো নিয়ে আমি একটা প্লে লিস্ট বানিয়েছি। যারা আমার চ্যানেল ভিজিট করেন নাই অবশ্যই প্লে লিস্টে যাবেন এবং সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রচুর ভিডিও আছে আর কি। তো দেখেন আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে JF-17, 16টা JF-17 মানে 4.5 জেনারেশনের এই জেট ফাইটার পাকিস্তান থেকে বাংলাদেশ ক্রয়ের একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত চলছিল। বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়েছে এবং তারাও বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের পাইলট যারা আছে বিভিন্ন মিডিয়াতে এভাবে ছবি আসছে, তাদের জেট ফাইটার চালিয়ে প্র্যাকটিস করেছে ওখানে গিয়ে। তো বাংলাদেশের যে এই পারচেসটা, এখানে অলমোস্ট অনেকে বলতেছেন যে $750 মিলিয়ন এটা অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে বলতেছেন $720 মিলিয়ন, এবং এগুলি নিয়ে নানাজন ভিডিও বানাচ্ছে। তো আমি আজকে একটু ওয়ারিড আর কি, কারণ অলরেডি একটা নিউজ বেশ কিছুদিন আগে আসছিল যে ভারত কিন্তু আপত্তি তার আছে আর কি, এই JF-17 যে পাকিস্তান থেকে বাংলাদেশ ক্রয় করবে এবং তাদের আপত্তি। এবং আমাদের জানি যে আমরা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর নানা রকমের স্ট্রং বার্তা দিয়েছে এবং বিশেষ করে ডক্টর ইউনূস। তো সেখানে আমরা একটা শক্তিশালী সামরিক বাহিনী গঠন করব এবং ভারত যে এখানে তাদের কোনো রকমের আপত্তি জানানোর কোনো অধিকার নাই, এটা কিন্তু মানে ভিউয়ার যারা আছেন আমার মানে ভিডিও দেখতেছেন আপনারাও কিন্তু বলতেছেন আমরা আমাদের দেশের উন্নয়নের কাজে সামরিক বাহিনীর উন্নয়ন করব, নাকি একটা পোর্টের উন্নয়ন করব, নাকি আমাদের একটা হাসপাতাল হবে, এইটা নিয়ে পার্শ্ববর্তী দেশের ভারতের কেন উদ্বিগ্ন থাকার বিষয় আর কি। তো দেখেন ডিফেন্স সিকিউরিটি এশিয়া, অনেকে বলেন যে এটা আবার ভারতের রয়ের একটা আউটলেট আর কি, নিউজ আউটলেট, এবং এটা নাকি মালয়েশিয়াতে। তো এটার অরিজিন কোথায় ওই দিকে আমি যেতে চাইনি আর কি। তো রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে SY-400 ব্যালিস্টিক মিসাইল এবং এটার সিস্টেম বাংলাদেশ চায়না থেকে ক্রয় করতে যাচ্ছে এবং এই নিউজটাও প্রথমে সিকিউরিটি ডিফেন্স এশিয়া থেকে প্রচার করা হয় এবং বাংলাদেশের অনেকে এটাকে মিথ্যা বলেন, গুজব বলেন এবং ভারতের রয়ের আউটলেট হিসাবে এটা উড়িয়ে দেন। তো এটাকে অনেকে ভারতের রয়ের মিডিয়ার প্রচার অপপ্রচার বলে উড়িয়ে দিল, কিন্তু আমি মনে করি যে SY-400টা বাংলাদেশ ক্রয় করতে পারে এবং এটা অথেন্টিক মনে করি আর কি। কারণ হচ্ছে যে SY-400 যদি বাংলাদেশ ক্রয় করে তো সেখানে ব্যালিস্টিক মিসাইল এবং এটার কম্পিটিটর যারা আছে খান বা বোরা মিসাইল আর কি তুরস্কের, তো তুরস্কের তো আমরা এয়ার ডিফেন্স সিস্টেম আমরা কিনতেছি, তো সেখানে হিসারো প্লাস মিড রেঞ্জ এবং সাইপার বা সিপার লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা পাচ্ছি আর কি তুরস্ক থেকে। তো আমরা SY-400টা কিন্তু অবশ্যই চীন থেকে যদি আমরা নিতে পারি সেটা কিন্তু একটা ভালো দিক হবে। তো দেখেন এইটা নিয়ে কেন কথা বলতেছি, কারণ হচ্ছে যে ডিফেন্স সিকিউরিটি এশিয়া তারা এই বছরেরই মার্চের 31 তারিখে এরকম একটা নিউজ প্রচার করেছিল যে ইন্ডিয়া অ্যালার্মড বাই বাংলাদেশের ইন্টারেস্ট in JF-17 fighter jets amid growing strategic realignment with China and Pakistan. তো এখানে আমি ছোট করে যদি পড়ি, ইন্ডিয়া ভিউজ দ্য potential deal not merely as a defense procurement but as a geostrategic shift that threatens the redraw the security architecture of South Asia. তো এটা তো অনেক পুরনো কাহিনী। এখন এর পরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে J-10C, মানে পাকিস্তানের চেয়ে তো তাদের বড় থ্রেট হচ্ছে যে চায়না। তো সেখানে আমরা J-10C চায়না থেকে কনফার্ম করেছি এবং এগুলি নিয়ে আমেরিকার কংগ্রেসেও কিন্তু আলাপ আলোচনা হয়েছে। তাদের নতুন যে আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে J-10C কেনা হচ্ছে, এটাতে তো চীনের ইনফ্লুয়েন্স বাংলাদেশে বেড়ে যাবে, তো এটার
কাউন্টার উনি তার কি বুদ্ধি বা তার চিন্তাভাবনা আছে। তো দেখেন ঢাকা পোস্ট তখনই এটার একটা নিউজের একটা প্রতিবেদন উল্লেখ করে একটা খবর করেছিল যে ডিফেন্স সিকিউরিটি অফ এশিয়ার প্রতিবেদন, বাংলাদেশের অত্যাধুনিক জেফ-17 যুদ্ধবিমান কেনার আগ্রহ, বানচালে সক্রিয় ভারত। তো এইগুলি কেন বলতেছি, কারণ হচ্ছে যে দেখেন রিসেন্টলি কিন্তু দিল্লিতে মানে অ্যাটাক হচ্ছে, আমরা জানি ওখানে ডাক্তার নিজের জীবন উড়িয়ে দিয়েছেন এবং ওখানে হতাহত হয়েছে, এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দেখলাম যে পাকিস্তানেও একটা সিরিজ বোমা বর্ষণ হয়েছে এবং সেখানে অনেকজন হতাহত হয়েছে আর কি। এইসবের মধ্যে আবার ভারতের মিডিয়া বাংলাদেশের কানেকশন খুঁজতেছে আর কি। তো এই নানা রকমের একটা হঠাৎ করে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেখানে যে ভারতের সেই নিরাপত্তার হুমকি এগুলি আবার নতুন করে টেবিলে আসছে, এবং এখনো কিন্তু বাংলাদেশের জেফ-17 ক্রয় কিন্তু ফাইনালাইজ করে না আর কি। তো যতটুকু আমি জানি, অনেকে বলতেছেন যে $750 মিলিয়ন একটা অ্যাপ্রুভাল হয়েছে, বাট এটা যে একটা দুই দেশের রাষ্ট্রের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর করে এটা যে তাদেরকে কনফার্ম করে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু নিউজ মিডিয়াতে বাংলাদেশ থেকে কোনো খবর আসেনি আর কি। তো দেখেন এখানে এই ঢাকা পোস্টের ভিতরে যদি আমি একটু চেক করি, যে তারা বলতেছে ওই যে মাইলস্টোনে যে F-7 প্লেনটা ভেঙে পড়েছিল এবং অন্তত 20 জন যে নিহত হয়েছিলেন এবং প্রায় 1.5 শতাধিক আহত হয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে তো বাংলাদেশের আসলে মডার্ন যে জেট ফাইটার এগুলি মানে ওই রিপ্লেস করার যে একটা সিদ্ধান্ত, এটা আরও জোরালো হয় আর কি। তো দেখেন এখানে বলা হচ্ছে যে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে, এবং ওই সফরের সময় আমরা দেখছিলাম যে পাইলটরাও কিন্তু ওখানে মানে টেস্ট করতেছিলেন এবং একটা জেট ফাইটারের মধ্যে আর কি। তো সেই ছবিটাও কিন্তু ভাইরাল হয়েছিল। তো এখানে বলতেছে যে সারা দেশটার বিমান বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে পাকিস্তান ও চীনা প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক জেফ-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে। তো এখানে আমি আরেকটু ভিতরে যাই। তবে বাংলাদেশ যেন এই বিমান কিনতে না পারে সেজন্য সক্রিয়ভাবে কাজ করছে ভারত। এটা কিন্তু ওই 22শে জুলাইয়ের এই রিপোর্টে এইসবের ভিতরে উল্লেখ করা হয়েছিল, এবং 2025-এর 22শে জুলাই, এবং আমি আজকে ভিডিওটা যখন করতেছি এটা নভেম্বর মাস, মানে প্রায় কিন্তু মাসখানেক কেটে গেছে আর কি। তো তারা কিন্তু বসে নাই, তারা ওই গুটু পাকাচ্ছে এবং ওখানে যে বোম ব্লাস্ট এটা সেটা এগুলো নিয়ে তাদের সিকিউরিটি কনসার্ন, এবং ভারত পাকিস্তানের মধ্যে যে আবার একটা উত্তেজনা তৈরি হয়েছে। তো এখন বাংলাদেশ কি আসলে জেফ-17 পাবে, আসেন আমরা সেটা নিয়ে কথা বলি। তো এখানে বলতেছে গত জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানায় ডিফেন্স সিকিউরিটি এশিয়া। প্রতিবেদনে বলা হয় ভারত বাংলাদেশের এই যুদ্ধ বিমানকে শুধুমাত্র সাধারণ ক্রয় হিসাবে দেখে না, তারা এটিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য ঝুঁকি হিসাবে দেখে। তো দেখেন এখানে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে যে ভারতের যে হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। এটা কেন ডেকে পাঠানো হয়েছে, কারণ হচ্ছে যে শেখ হাসিনা মিডিয়াতে আসতেছে, এবং আমরা জানি যে গত কয়েকদিনে যে ককটেল বিস্ফোরণ এবং ধামাকা আগুনের যে সন্ত্রাসী অগ্নি সন্ত্রাস বা আগুন সন্ত্রাস, তাদের বাহিনী মানে আওয়ামী লীগের যে এখানে উচ্ছিষ্ট যারা আছে তাদেরকে দিয়ে সন্ত্রাসী মানে ভাড়া করে 5,000 8,000 দিয়ে এইসব আগুন লাগানোর এইসব সন্ত্রাস কার্যক্রম করতেছে, এবং ভারতে এদের নেতারা সব ভারতে বসে আছে। তো এইটাও এক ধরনের সন্ত্রাসবাদ। মানে ভারত যদি তাদের নিরাপত্তার কথা বলে আমাদের এই জেফ-17 ক্রয়ের মধ্যে বাধায় আর কি, তো তাইলে তো আমরাও বলতে পারি যে ভারত আমাদের নিরাপত্তাও মানে বিঘ্নিত করতেছে আর কি। এইসব নিয়ে কথা বলতে পারি, কারণ হচ্ছে কি যে এখন সেই শেখ হাসিনার ওই সময়টা নাই। মানে 16 বছর বাংলাদেশ যে মানে মৃত্যুকূপে ছিল আর কি, এবং সেটা এই পাপেট সরকার, পুতুল সরকার, মানে শেখ হাসিনার সরকারকে ভারত যে লালন পালন করেছে সেটার জন্য আর কি। তো এখানে অনেকে বুলি করেন, এখানে ভারতের পশ্চিমবঙ্গের দাদারাও আসেন আর কি, এসে বলেন যে ওয়েট কর 10 দিনের মধ্যে কি হয় দেখ। মানে 10 দিনে কি হবে, বাংলাদেশ আক্রমণ করে কি পশ্চিমবঙ্গ আর ওইদিকে বাংলাদেশের আশেপাশের রাজ্য যারা আছে তারা কি ভালো থাকবে? বলে যে 15 মিনিটে উড়াই দিবে। 15 মিনিটে উড়ানো তো ভাই বিষয় না, কিন্তু তারপরে যে ক্ষয়ক্ষতিটা হবে, মানে বোধ বাংলাদেশও ধরেন আপনারা উড়াই দিলেন বা এটা ওটা করলেন, কিন্তু বাংলাদেশ তো ভারতের দিকেও তো চুপ করে বসে থাকবে না। তো এইগুলো নিয়ে বুঝতে হবে, যুদ্ধ কিন্তু আসলে কল্যাণ বয়ে আনে না। তো এইগুলি আমরা দেখছি যে ওই ভারতের দাদাবাবুরা, ওই বিজেপি কানেক্টেড যারা, ওই কংগ্রেস বা তৃণমূলের যে পশ্চিমবঙ্গের যারা আছে আর কি, তারা কিছু বলে না। মানে বিজেপির কিছু সমর্থক আছে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী, তারা এখানে এসে বুলি করে, এবং আসামের মুখ্যমন্ত্রী, আবার এদিকে ত্রিপুরার একটা রাজা আছে, সারাদিন বাংলাদেশ দখল করে নেবে আর কি। তো দেখেন তাদের এইসব কেয়ার করি না। কিন্তু প্রথম আলো এরকম একটা নিউজ করেছে 12 তারিখে নভেম্বর, ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান। তো এইগুলি খুব একটা স্ট্রং স্ট্যান্ড নিচ্ছে আর কি বাংলাদেশ, এবং অবশ্যই মানে ভারতে যে একটা আত্মঘাতী
হামলা হয়েছে এবং এখানে এখন যে টেলিভিশন তাদের একটা নিউজ আউটলেট আছে মানে পেজ আছে, তারা বলতেছে যে ভারতে আত্মঘাতী হামলাকারী হিসাবে কাশ্মীরি চিকিৎসকের প্রতি সন্দেহের তীর, মানে এগুলা নিয়েও আসলে কাদা ছোড়াছড়ি হচ্ছে এবং মানে ভারতের যে মিডিয়া সেই মিডিয়াতেও নানা রকমের অপপ্রচার চালানো হচ্ছিল এবং এখানে বাংলাদেশ থেকে যে পররাষ্ট্র দপ্তর যারা আছেন আর কি, তো তারাও কিন্তু এটাকে উড়িয়ে দিয়েছেন। যেমন প্রথম আলো এরকম একটা খবর দিয়েছে যে দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন, এটা তৌহিদ হোসেন সাহেব বলতেছে, এটা 11 তারিখের খবর। তো এটা যদি আমি ছোট করে পড়ি, ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করছে তা ভিত্তিহীন বলে নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তো এটা উনি আরও বলতেছেন যে আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যাই কিছু ঘটুক না কেন ভারতের গণমাধ্যম দোষ চাপানোর চেষ্টা করে থাকে, মানে তাদের কিছু হইলেই বাংলাদেশ, তাদের কিছু হইলেই পাকিস্তান, একটা বাদ দিলাম, তাদের তো চিরশত্রু হচ্ছে পাকিস্তান, কিছু হইলেই হচ্ছে যে বাংলাদেশ। তো আরও বলতেছে এখানে যে এমন কথা বিশ্বাসের কোনো কারণ নাই, কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এগুলি বিশ্বাস করবে না। এখানে অনেকে নানা রকমের দর্শক আছেন পশ্চিমবঙ্গে, তারা এসে ভুলভাল কথা বলেন। তো আমার মতে কি যে আপনারা গদি মিডিয়ার খবরের উপরে মানে কোনো জিনিস শুনে এখানে বাংলাদেশে আমাদের কাছে এসে কথা বলবেন না, কারণ হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট মিডিয়া যদি কিছু থাকে সেটা হচ্ছে যে ভারতের গদি মিডিয়া। এবং আমরা জানি যে ধ্রুব রাঠি, তারপরে দেশভক্তের তাদের যে বড় ইউটিউবার আছে, তারাও কিন্তু এদেরকে গালি দেয়, সকাল বিকাল গালি দেয়। তো পশ্চিমবঙ্গের এবং বাংলা ভাষাভাষী ভারতের যারা আছেন আমার ভিডিও দেখেন, আপনাদেরকে মানে বিনীতভাবে অনুরোধ করব যে সঠিক তথ্য জানতে চাইলে আপনারা বাংলাদেশের নিউজ মিডিয়া যদি আপনাদের পছন্দ না হয়, সারা পৃথিবীর মধ্যে যে একেবারে রিনাউন্ড যে নিউজ মিডিয়া সেগুলি দেখবেন। এগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে ভারত পাকিস্তানের যে অপারেশন সিন্দুরের যে লড়াই হয়েছিল সেখানে পাকিস্তান কতটুকু ভারতকে ক্ষতি করেছিল এবং ভারত কতটুকু পাকিস্তানের ক্ষতি করেছিল। তো দেখেন এখানে দিল্লির সাথে একটা টানাপোড়েন চলতেছে আমরা দেখতেছি এবং তলব করাটা কিন্তু ভালো লক্ষণ না। এবং দেখেন এখানে সন্ত্রাসী যে বাংলাদেশে কার্যক্রম হচ্ছে এবং এটা যে ভারত যে প্রশ্রয় দিয়ে রাখছে আর কি আওয়ামী লীগ এবং তাদের গুন্ডাবাটায় প্রচুর অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে এবং বনলতাতে বিশাল বিশাল অস্ত্রের মানে কারখানা আর কি, সেগুলি সেনাবাহিনীরা মানে গুপ্তভাবে খবর পেয়ে এগুলি আটক করেছে আমরা দেখেছি। মানে তাদের অবজেক্টিভ হলো যে বাংলাদেশকে একটা যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া। তো দেখেন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ খবর, আমি F-17 বিষয়ে আসতেছি, কিন্তু তার আগে মানে ইন্টারনাল যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেখানে যে ভারত কাজবাজ করতেছে এবং ভারতের কনস্পাইরেসি, ওই চাণক্য নীতির যে তাদের সরাসরি তারা অ্যাটাক করে না, তারা হচ্ছে যে এইসব তাদের ইনফ্লুয়েন্সড যেসব লোকজন আছে বা পেড যেগুলি আছে তাদেরকে দিয়ে একটা অরাজকতা তৈরি করে, ষড়যন্ত্র করে, করে এবং এভাবে কিন্তু তারা চলে আসতেছে। এনটিভি অনলাইন এই নিউজটাই আমি পেলাম, অন্যান্য আউটলেটও এটা আসছে, সেটা হচ্ছে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তো এই খলিল সাহেব আবার ওই পিনাকি বাবুর আবার মানে জানের জিগার আর কি, অনেকে পিনাকি বাবুর এখানে ফ্যান ফলোয়াররা আছেন, আপনারা কষ্ট পাবেন না, মানে যেটা ন্যায্য এটা বলতে হবে, মানে আপনারা একেবারে ধোয়া তুলসী পাতা কিন্তু পাবেন না। মানে এক গ্রুপ ওই পিনাকি বাবুর মানে ভাইজান ডাকে হচ্ছে যে খলিলুর রহমান সাহেবকে, এবং আর এক গ্রুপ মানে এগুলো তো আসলে বলতে পারতে হবে, অনেকে জানেন এবং এইসব না জেনে মানে কোনোটা ভেরিফাই না করে যে আমরা পক্ষ অবলম্বন করি এবং সেখানে যে বাংলাদেশের ইতিহাসে নেতারা অনেক সময় হিরো হয়েছেন এবং অনেক সময় ভিলেন হয়ে বিদায় হয়ে গেছেন। তো এটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, আসলে সামরিক বাহিনীর এই টোটাল ইনফরমেশন নিয়ে কিন্তু আমি ভিডিও করি না, অন্যান্য বিষয়ের উপরেও ভিডিও করি। তো আমার রিকোয়েস্ট থাকবে যে সেগুলো একটু যেন আপনারা দেখেন, অ্যাটলিস্ট ইতিহাস এবং বাংলাদেশের যে বিভিন্ন সময়ে যে টালমাটাল অবস্থা হয়েছিল এবং সেখানে কে হিরো ছিলেন, কে ভিলেন ছিলেন, এগুলি আসলে আমাদের জানা উচিত। তো দেখেন খলিল সাহেবকে অনেকেই পছন্দ করে না, তো এই উনি আবার 19 তারিখে ভারতে যাচ্ছেন, আগামী 19 নভেম্বর ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন খলিলুর রহমান। এখানে দেখেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তো দেখেন ডক্টর ইউনূস সাহেব কিন্তু যে লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে মিটিং করেছিলেন, এই লোক কিন্তু ছিল, কিন্তু তারপরে কি করলো যে বিএনপি আবার তাকে দেখতে পারে না, মানে তাকে দেখতে পারে না কিন্তু বিএনপি।
এবং এরকম খবরও আসছে যে ডক্টর ইউনূসের সাথে খলিলুর রহমান বসবে, এই কারণে মানে আপত্তি জানিয়েছে এবং সেই বৈঠকে বিএনপি গেছে এবং সেখানে কিন্তু খলিলুর রহমান সাহেব ছিলেন না। তো পিনাকি ভট্টাচার্য বাবু ওনাকে আবার আপনারা অনেকে ভারত বিরোধী জানেন এবং অনেকে কিন্তু তাকে আবার ভারতের রয়ের এজেন্টও বলে। তো আমরা ওইসব নিয়ে ডিবেট করব না, কিন্তু এইসব ইনফরমেশন মার্কেটে খুব চালু আছে। তো দেখেন এখানে অজিত দোভাল সাহেবের সাথে উনি বৈঠক করবেন, তো অনেক কিন্তু ইস্যু আছে এবং JF-17 কিন্তু একটা ইস্যু, ওই J-10C তারপর JF-17 এবং ইটালি থেকে যে টাইফুন এটা ক্রয়ের এইসব অলমোস্ট একটা প্রসেসের মধ্যে আছে এবং বাংলাদেশে যে শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করা যায় কিনা এইসব নিয়ে হয়তো তাদের মধ্যে বৈঠক হবে, বাট তাদের ওই মূল নিরাপত্তার বিষয়টাই থাকবে যে ওখানে তাদের মধ্যে কে কোথায় পটকা ফুটাইলো এবং এটা বাংলাদেশের সেই ডাক্তার আবার বাংলাদেশে ডাক্তারি পড়তে আসছিল কিনা বা তার কোনো ছাত্রী বাংলাদেশে ডাক্তারি পড়তে আসছিল কিনা। তো দেখেন বিএনপি যে কতটা বিলাক খলিলুর রহমান সাহেবের উপরে, কি করছে না করছে তা তো জানি না। 22 মে এরকম একটা খবর দিয়েছিল প্রথম আলো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি চায়। তো এই ব্যক্তিটা আবার যে অজিত দোভালের ওখানে যাচ্ছে, উনি কি আবার দেশ টেশ বেঁচে দেয় কিনা বা JF-17 আটকায় দেয় কিনা, এটা নিয়ে কিন্তু একটা উদ্বিগ্ন আছে আর কি। তো দেখেন এখানে বিভিন্ন সময়ে নানা রকমের আউটলেটে আসছে এইসব জিনিস। বাংলাদেশ মিলিটারি ফোর্সেস মানে ওরকম অথেন্টিক জায়গা থেকে আমি ইনফরমেশনগুলি পেলাম না, তো তারাও কিন্তু বলতেছে যে বাংলাদেশ মেক্স আর্জেন্ট অ্যাকুইজিশন অফ JF-17 ব্লক 3 ফাইটার্স। এবং আমি যদি একটু ছোট করে পড়ি, অ্যামিড রাইজিং টেনশনস অ্যালং দ্য বাংলাদেশ মায়ানমার বর্ডার, দ্য বাংলাদেশ এয়ারফোর্স BAF হ্যাজ রিপোর্টেডলি মুভড to strengthen its combat facilities, complementing the ongoing J-10CE program. The Air Force is said to have procured JF-17 Thunder Block 3 light fighters on an emergency basis. এবং এটা খুব তাড়াহুড়ো করে যে এটা অ্যাকুইজিশন বা মানে ক্রয়ের একটা সিদ্ধান্ত এটা বলা হচ্ছে আর কি। ভ্যালুড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি $720 মিলিয়ন এবং এটা প্রায় বাংলাদেশি টাকায় 8,856 কোটি টাকা হচ্ছে ফর ইমপ্লেসমেন্ট অ্যাট BAF বেস কক্সেস বাজার। তো এটা আমরা দেখলাম। তো ডিফেন্স আপকাস্ট বলে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা বাংলাদেশ থেকে অরিজিন, এটা বাংলাদেশি, সাবস্ক্রাইবারের সংখ্যা কম কিন্তু সম্ভবত মিলিটারি আর্মি পার্সোনাল হয়তো তাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছে। তো তারা বলতেছে যে $750 মিলিয়ন একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো $750 মিলিয়ন যদি হয়, এটা পার ইউনিটের দাম হচ্ছে 46.875, আর আমরা যদি এটাকে ডাবল করি মানে ধরা যাক যে এটা অর্ধেক, আরও অর্ধেক হয়তো তারা পাবে। তাহলে এরকম কিন্তু পাকিস্তান মিডিয়া থেকে বেশ কয়েক মাস আগে এই ধরনের খবর বলা হচ্ছিল, অলমোস্ট 93.75। এবং এটা কি ট্রেনিং, তারপরে রিপেয়ার মেনটেন্যান্স এবং যেই সাপোর্ট সার্ভিস যেগুলি আছে এগুলি কি ইনক্লুডেড? এখানে কিন্তু আরও একটা বড় সংখ্যক একটা ফিগার মানে অ্যাড হবে তাইলে। তো এটা যদি $110 মিলিয়ন পার হয়ে যায় তাহলে আমাদের J-10C তো ভালো ছিল। তো আমার মনে হয় যে এইটা $750 মিলিয়ন, এটাই হয়তো ইউনিট প্রাইস, বা এটা অনেকে বলতেছেন যে $720 মিলিয়ন। এটা ফাইনাল প্রাইস হলে এটা ঠিক আছে এবং ইনক্লুডিং এভরিথিং। $45 মিলিয়ন মানে 4.5 জেনারেশন বলা হয়, কিন্তু তার এখানেও কিন্তু কিছু শর্টেজ আছে। তো যাই হোক, যেহেতু একটা পরীক্ষিত ব্যাটলফিল্ডে, তো বাংলাদেশের যে F-7 যেটা ছিল আর কি, তো সেটার নেক্সট বলতে কিন্তু আপনাকে ওই J-10C নিতে হবে অথবা তার নিচে ওই JF-17 নিতে হবে। তো বাংলাদেশ আমার মনে হয় যে এটা একটা সঠিক সিদ্ধান্ত নিবে আর কি। তো দেখেন ডিফেন্স আপকাস্ট কি বলতেছে, আমরা একটু শুনি। After years of discussion and evaluation, DACA has officially allocated funds for the acquisition of this advanced 4.5 generation fighter jet, marking one of the most significant defense deals in the country's history. According to reports, the government has approved an initial budget of $750 million for the purchase of 16 JF-17 Block 3 aircraft. This payment is structured in phases, with the first installment already earmarked, while subsequent payments are expected to follow upon delivery milestones. Such a financial commitment. তো এখানে দেখেন খুব কেয়ারফুলি আপনারা একটু শুনলেন যে ইনিশিয়াল পেমেন্ট $750 মিলিয়ন এটা অ্যাপ্রুভ করছে এবং সাবসিকুয়েন্ট বলা হচ্ছে আর কি। তো আমার মনে হয় যে ইনিশিয়াল মানে কি প্রাথমিক একটা পেমেন্ট আরও ফলোড বাই আরও পেমেন্ট যদি থাকে তাহলে এটা আমার মনে হচ্ছে খুব কস্টলি হয়ে যায় আর কি। তো এইসব বিষয়ে ডক্টর ইউনূসের প্রশাসন একটু খোলাসা করে যদি জানায় বা ওই বাংলাদেশের যে
বিএফ এয়ারফোর্স যারা আছে আর কি, তারাও যদি একটু মানে অ্যাটলিস্ট কি হচ্ছে এটা যদি আমরা জানতে পাই। এবং অবশ্যই আমরা ভারতে যে কাণ্ডটা হয়েছে, বোমা হামলা হয়েছে, সেটার জন্য দুঃখ প্রকাশ করতেছি এবং এটা তাদের নিরাপত্তার কথা বলে যে বাংলাদেশের দিকে তারা আবার মানে আঙ্গুল তুলতেছে, এটারও একটা প্রতিবাদ জানাই। এবং আমরা অবশ্যই এরকম দুঃসংবাদ যেন আমরা না পাই যে তাদের আপত্তির মুখে আবার F-17 ক্রয়টা আপাতত স্থগিত বা পরে পুনর্বিবেচনা করা হবে বা নতুন সরকার সেটা সিদ্ধান্ত নেবে। আমরা যারা বাংলাদেশি স্বাধীনতা সার্বভৌমতার পক্ষে কথা বলি, আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশে যেই নতুন সরকার গঠন করুক না কেন, তারা তাদের যেই ডক্টর ইউনূসের যেই সিদ্ধান্ত যেগুলি আছে আর কি, এগুলি অবশ্যই যেন তারা এক্সিকিউট করে। মানে ভয় পাওয়ার আসলে কোনো আর কারণ দেখি না। আপনারা কে কী ভাবতেছেন অবশ্যই লাগাতার কমেন্ট করবেন এবং আপনাদের প্রত্যেকের কমেন্টে আসলে বেশি বেশি করে উৎসাহিত হয়ে প্রচুর কমেন্ট করেছেন। এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। যারা আমার চ্যানেল দেখতেছেন তারা কি করে, তারা এসে ডিসলাইক করে এবং এতটাই ডিসলাইক করে যে এই মানে ভিডিও এবং এই চ্যানেলের গ্রোথটা বা এটা রিচটা যেন একেবারে ড্রাস্টিক্যালি ডাউন হয়ে যায়। বাংলাদেশের একটা ভালো পজিটিভ খবর যেন আমরা প্রচার করতে না পারি, তাদের একটা মানে ঈর্ষা এবং তাদের ঈর্ষা বলি বা হিংসা বলি বা মনস্তাত্ত্বিক যে সমস্যা আছে সেই সব জায়গা থেকেই তারা এখানে ডিসলাইক করে। তো বন্ধুদের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, বিদায় নেওয়ার আগে অবশ্যই একটা ভালো খবর আপনাদের জানাতে চাই। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 10,000 জনের একটা সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা তৈরি করেছি এবং আমি চাই যে আগামী দিনেও এই সংখ্যা যেন খুব দ্রুত বাড়ে। এটা 10,000, 1 লক্ষ, 10 লক্ষ যেন ছাড়িয়ে যায় এবং এটার জন্য আপনাদের একদম অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা চাই। আপনাদের চিন্তা, আপনাদের ভাবনা, আপনাদের অভিব্যক্তি এগুলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার মনে হয় যে একটা বড় ফ্যামিলি আমরা বাংলাদেশে খুব তাড়াতাড়ি দেখতে পাবো আর কি। বন্ধুরা, বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।